আমি প্রদীপ সরকার সহকারী শিক্ষক গণিত শহীদ শেখ আবু নাছের মাধ্যমিক বিদ্যালয়ের এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী অভিভাবক দর্শক শ্রোতা সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দেখো, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা এই সাধারণ গণিতের 16 অধ্যায় চলছিলাম। এর আগের ক্লাসে 16.3 শেষ হয়ে গেছে, আমরা 16.4 শুরু করব। দেখো, 16.4 শুরু করার আগে যে বিষয়গুলো তোমাদের প্রয়োজন, অর্থাৎ আমরা তার সাথে একটু আগে পরিচয় হব। যেমন আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে? আয়তাকার ঘনবস্তু আছে, সাথে আছে ঘনক আছে, ঘনক, কোণক, ঠিক আছে? এইগুলোর সাথে আমরা একটু বেশি পরিচিত হব, কারণ এইগুলোর থেকে আমাদের যে সূত্র থেকে, দেখো তোমাদের বইতে এই ধরনের অঙ্কগুলো আছে, ঠিক আছে? অর্থাৎ ঘনক আছে, কোণক আছে। কোণকটা এখানে তোমাদের তেমনভাবে নেই, কোণকটা হায়ার ম্যাথে আছে অবশ্য। তাহলে এখানে তোমরা একটা ব্যালনের কথা বলা আছে, ব্যালন বা সিলিন্ডার, পাইপ, কোয়া, এটাই, ঠিক আছে? তাহলে মোটামুটি যেহেতু একটা হায়ার ম্যাথে আছে কোণকটা, এই তিনটার উপর আমরা একটু দেখি, সূত্রগুলো একটু দেখে আসি। তাহলে আয়তাকার ঘনবস্তু, প্রথমে আমরা একটা আয়তাকার ঘনবস্তু এঁকে নিই। দেখো, এই মোটামুটি আমরা একটা আয়তাকার ঘনবস্তু আঁকছি। এটা তো অবশ্যই আঁকতে পারো তোমরা। এই, ঠিক আছে? ধরো আমরা নাম টাম দিলাম, যাই হোক, এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি সি ডি ই এফ জি এইচ। যাই হোক, এইখানে দেখো, এই যে আয়তাকার একটা ঘনবস্তু যার 6টা তল আছে, দেখো নিচে উপরে, এই পাশে 2টা, আর এই যে দৈর্ঘ্য বরাবর 2টা, প্রস্থ বরাবর 2টা, আর উচ্চতা বরাবর 2টা, মোট 6টা তল আছে। এখন এইখানে প্রথমেই একটা কথা আসবে, এদের ক্ষেত্রফল, ঠিক আছে? আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল, আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফলগুলো কিভাবে আসে সূত্রগুলো আগে দেখে নিই, তারপরে আমরা অঙ্কে চলে যাব, ঠিক আছে? আয়তাকার ঘনবস্তুর দেখো তল, তাহলে 6টা তল আছে কিন্তু, ঠিক আছে? আয়তাকার ঘনবস্তুর 6টা যদি তল থাকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি বুঝাচ্ছি দেখো। সমগ্র তলের ক্ষেত্রফল, তল যদি 6টা হয়, দেখো প্রত্যেকটা তলের, আমরা ধরো এটা দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ বি, আর উচ্চতা যদি আমরা সি, এটা ধরেই নিই, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ধরে নিই। তাহলে দেখো তো, এই যদি আমরা নিচের এই তলটাকে আগে দেখি, তাহলে এটাকে কিন্তু একটা সম্পূর্ণ আয়তাকার, কিন্তু আঁকার জন্য একটু বেঁকে দেখাচ্ছে। তাহলে এইটার দৈর্ঘ্য আছে এ, প্রস্থ বি, তাহলে এই তলের ক্ষেত্রফল কি হয়ে গেল? এ বি। এবার দেখো এই পাশে আর একটা তল, এটার দৈর্ঘ্য হিসাবে সি, আর প্রস্থ হিসাবে কিন্তু বি, তাহলে এটার কিন্তু বিসি হলো। দেখো আরও আরেকটা কল্পনা তোমরা করতেই পারবা। আরেকটা দেখো, এই পাশে যেটা এ দৈর্ঘ্য, আর এখানকার প্রস্থ হিসাবে যদি আমরা সি ধরি, তাহলে এসি হবে। এরকম কিন্তু সব পাশেই 2টা করে আছে, তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল এই এত বর্গ একক, এভাবে কিন্তু আমরা বলতে পারি, আর তোমরা সেভাবে বুঝতে পারো। দেখো এক একটা তলের ক্ষেত্রে, ঠিক আছে, এক একটা তল, ধরো এই একটা, এই তলের, ঠিক আছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই তলের ক্ষেত্রফল হচ্ছে এ বি। একই কাদা এই পাশে আর একটা তল আছে, তাহলে 2a এ বি হয়ে গেল। এবার এটা যদি এ হয়, আর এটুক বি, বি হিসাবে যদি আমরা প্রস্থ ধরি, তাহলে এই তলটার ক্ষেত্রফল হচ্ছে কী হলো? এটা এ, আর তোমার এটা যদি সি, উচ্চতা হিসাবে সি ধরা যায়, এটা উচ্চতা সি ধরলাম, তাহলে এসি হয়ে যাবে, 2টা এসি, ঠিক আছে? এমনিভাবে সমগ্র তলের ক্ষেত্রফল বোঝাতে আমরা লিখতে পারি 2 × a b b c প্লাস
এসি। ঠিক আছে, এবার দেখো এখানে তোমার আয়তন, যদি আয়তনে আসি, আয়তন আছে কি ক্ষেত্রফল গুণ উচ্চতা। ঠিক আছে, সেই হিসাবে কিন্তু তুমি ক্ষেত্রফল আছে এবি, উচ্চতা সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন একক। এখন এর একটা বিষয় আছে কর্ণ নিয়ে একটু সমস্যা হতে পারে। দেখো কর্ণটা কোথা থেকে আসছে, কর্ণটা হচ্ছে তোমার এইচসি। ঠিক আছে, এইচসিটা কর্ণ হবে। তোমরা লাঠি বা স্কেল দিয়েও দেখতে পারো। মোটামুটি এটা সেই কর্ণ। ব্যাস, আমি ডট ডট দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই যে আয়তাকার ক্ষেত্রের কর্ণ বলতে বোঝাচ্ছে আমরা এই সি। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা এরিয়া। এর আয়তাকার কর্ণ এই সিটা সেই। দেখো আমরা ঠিক আছে, আর নিচে আর একটারও দিয়ে রাখি আমরা। দেখো এটাও একটা তলের কর্ণ। ঠিক আছে, সম্পূর্ণ আয়তাকার ঘনবস্তুর কর্ণ কিন্তু এইচসি। খেয়াল করো, এইচসি হচ্ছে এই যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ। এখন এই কর্ণটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ কিন্তু হয়ে গেছে, যেমন এফ এইচ সি বা সি এফ এইচ, এই ত্রিভুজটা একটা সমকোণী হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো এইচ সি স্কোয়ার ইকুয়াল টু, যদি আমরা বলি এইচ এফ স্কোয়ার প্লাস সি এফ স্কোয়ার, এটা আমরা কিন্তু বলতেই পারি। কিন্তু এই ক্ষেত্রে দেখো এইচ এফ এর মানটা দেওয়া নাই। ঠিক আছে, এইচ এফ এর মানটা কিন্তু আর নেই, এটা সি আছে কিন্তু এটা নাই। কিন্তু এইটা আবার যদি আমরা দেখি, দেখালে একটা তলের কর্ণ। ঠিক আছে, একটা তলের কর্ণ বলতে বোঝাচ্ছে একটা আয়তক্ষেত্রের কর্ণ, যেটা এই আয়তক্ষেত্রের কর্ণ কেমন হবে, এটা যদি ধরো বি হয় আর এটা যদি এ হয়, তাহলে এটা অতিভুজ। তাহলে যদি অতিভুজ এক্স ধরি, তাহলে কী হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে একই কায়দায় কিন্তু আমরা এইটা বলতে পারি, এইচ এফ মানে এটা। ঠিক আছে, এইটা সেই এইচ আর এফ। তাহলে এইচ এফ এর মান কিন্তু আমরা কি করে পেলাম, একটা তলের ক্ষেত্রে দেখো এইচ এফ, এটা একটা কর্ণ আয়তাকার, যেহেতু সব তলই আয়তাকার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু কর্ণ পাই। এমনি এমনি আয়তক্ষেত্রের কর্ণ আমরা সাধারণত জানি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ রুট ওভার তোমার বাহু, দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এইটা সেই এক্স, অর্থাৎ এইচ এফ এর মান। তাহলে এইচ এফ এর মান কিন্তু যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ এইচ এফ বলতে আছে এখানে এক্স। ঠিক আছে, তার স্কোয়ার করে দিলাম, আর এইখানে সি এফ বলতে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের মান হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি স্কোয়ার তো আছে। ঠিক আছে, তাহলে এই সি মানে যেটা কর্ণ, তাহলে আমরা একবারে দেখো এই সি কর্ণ দিলে বর্গমূল যদি করি, তাহলে কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো এটা হবে কর্ণ বের করে হয়ে গেল। তাহলে এইচ আর সি এটা কিন্তু কর্ণ। তাহলে এই কর্ণ বের করার ক্ষেত্রে আমরা দেখো একটা সমকোণী ত্রিভুজ কিন্তু ভিতরে উৎপন্ন হয়েছে। এটা 3 ডাইমেনশন তো, আঁকার জন্য একটু মনে হয় জন্য এক সাইডে চ্যাপটা হয়ে গেছে না, আসলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই বাহুটার মান, আবার এইটা একটা তল, এই তলটাও কিন্তু একটা আয়তাকার, তার কর্ণ এইভাবে বের করলাম। ঠিক আছে, পিথাগোরাস উপপাদ্য অনুসারে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এক্স ইকুয়াল টু রুট ওভার এটা।
তাহলে আমরা এই যে এখানে যে সমকোণী ত্রিভুজ পেলাম তার কর্ণ হিসাবে এই যে পিথাগোরাস উপপাদ্য অনুসারে এইচ স্কয়ার আর এখানে সিএফ আর মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা ধরো ছোটো হাতে সি, এটা বড় হাতে সি, সেই হিসাবে তাহলে এই মান বসিয়ে দিলে আমরা কর্ণ পেয়ে গেলাম। এইটা সেই কর্ণ হয়ে গেল, এটাকে আয়তাকার ঘনবস্তুর কর্ণ। ঠিক আছে, তাহলে এই গেল আয়তাকার ক্ষেত্রে। এখন এই আয়তাকার ক্ষেত্রের সাথে যখনই আমরা আরেকটা সম্পর্ক তৈরি করব, দেখো সেটা হচ্ছে ঘনক। ঘনকটা কি? ঘনকটা বলছে হচ্ছে প্রত্যেকটা বাহু, ঠিক আছে, সমান। এখানে ঘনকের ক্ষেত্রে আমরা দেখব প্রত্যেকটা, অর্থাৎ ধরো এটা মোটামুটি ধরে নিলাম এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এই থিওরিটা এখানে কাজে লাগবে। এটাকে বলা ঘনক, অর্থাৎ যে আয়তাকার ঘনবস্তুর কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, তাকে বলা হয় ঘনক। তাহলে যদি ঘনক হয় একই কায়দায় কিন্তু আমরা এটাকে এখান থেকে বলতে পারি যে সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এই থিওরি দিয়ে এখানে অবলম্বন করি আমরা। বির জায়গায় কী দেবো? 2 ইন্টু এ ইন্টু বির জায়গায় এ দিলাম। ঠিক আছে, বির জায়গায় এ, আবার সির জায়গায়ও এ দিলাম। সব এ নিয়েছি, এ তো আছে, সির জায়গায় দিলাম। তাহলে দেখো এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার 3a স্কোয়ার, অর্থাৎ টোটাল আছে 6a স্কোয়ার। এটা হচ্ছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা কিন্তু ঘনকের ক্ষেত্রে, ঘনকে এটা সমগ্র তলের ক্ষেত্রফল আছে 6a স্কোয়ার। এটা এইভাবে আসে যখন তুমি এই তিনটা জেনে যাবে। ঠিক আছে, এই তিনটা জেনে যাওয়ার পরে এই ঘনকটাও কিন্তু সহজে তুমি বুঝতে পারবে। এবার আসো, যদি আয়তনে আসো, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি যদি বসাও, তাহলে আয়তনে কি লেখা যায়? দেখো এ ঠিক আছে, এ ঠিক আছে, এ ঠিক আছে, অর্থাৎ এ কিউ ঘন একক। এবার যদি কর্ণ আসো, কর্ণ, হ্যাঁ এ স্কোয়ার তো ঠিক আছে, বির জায়গায় আমরা এ লিখবো, সির জায়গায় এ লিখবো। তাহলে 3a স্কোয়ার, হ্যাঁ রুটের বাইরে যদি এ চলে আসে তাহলে √3a হয়। এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন আর কর্ণ, এভাবে কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আসলে আমরা ব্যালনের কথা বলি। ব্যালন এই জিনিসটা কি? ব্যালন বা সিলিন্ডার, কুয়া বা পাইপ, এটা তোমাদের বাসায় কিন্তু আছে, যেটা গ্যাস সিলিন্ডার, ওটাকে একটা ব্যালন আকৃতির। ঠিক আছে, ব্যালন আকৃতিতে, অর্থাৎ বলছে একটা আয়তাকার, একটা আয়তক্ষেত্রকে, ঠিক আছে, কোনো একটা বাহুর সাপেক্ষে যদি ঘুরাই তাহলে একটা কিন্তু কি উৎপন্ন হবে? ব্যালন উৎপন্ন হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ একটা চোঙ, যেটা মোটামুটি আমরা আঁকছি, দেখো এই ছিল একটা আয়তক্ষেত্র। ধরো এ বি সি আর ডি, এটা যার উচ্চতা এইচ, আর এটাকে বলা আর বলা হয়। তাহলে এটা কি? দেখো একটা আয়তক্ষেত্রকে সম্পূর্ণ, যদি আয়তক্ষেত্রকে কোনো একটা অক্ষের সাপেক্ষে ঘুরাবো, ঠিক আছে, যে কোনো একটা বাহুকে যদি স্থির রেখে ঘুরাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা কি হবে? সেক্ষেত্রে একটা তোমার ব্যালন উৎপন্ন হবে। ধরো একটা আয়তাকার, তাহলে এই একটা বাহুকে যদি আমরা স্থির রাখি, সাপোজ এই বাহুকে যদি স্থির রেখে এইভাবে ঘুরাই, তাহলে কিন্তু একটা কী হবে? একটা চোঙ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যেটাকে বলা হয় ব্যালন। ঠিক আছে, ব্যালন বা সিলিন্ডার, অথবা এটা দেখতে কিন্তু একটা পাইপের মতো হতে পারে, একটা কুয়াও কিন্তু এরকম। ঠিক আছে, কুয়াও তোমার এই টাইপের। তাহলে এই ক্ষেত্রে দেখো কিভাবে আমরা মানগুলো পেতে পারি। আমরা যদি দেখি, দেখো আমরা একটা কাগজের মাধ্যমে একটু দেখাই। সাপোজ এই একটা আয়তাক্ষেত্র, ঠিক আছে, তাহলে এই আয়তাকার ক্ষেত্রকে এইভাবে ঘোরাবো, একটা অক্ষের সাপেক্ষে ঘোরাচ্ছি কিন্তু। ঠিক আছে, এইভাবে যদি ঘুরানো হয় তাহলে কিন্তু কি উৎপন্ন হতে পারে? এই যে, সেক্ষেত্রে আমরা দেখো আর একটু ভালো করে দেখি, অর্থাৎ একটা এখানে কিন্তু এইচ, এটাই উচ্চতা যদি এইচ হয়, ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে ঘুরা, দেখো একটা সম্পূর্ণ ঘুরে আসছে।
ঠিক আছে, একটা এই যে সম্পূর্ণটা ঘুরে আসলো, এখান থেকে একটু ঘুরে আসা, তার মানে কি একটা বৃত্তের এরিয়া না, একটা বৃত্তের পরিধি কিন্তু, ঠিক আছে, এখান থেকে ঘুরে আসলো এই, আর এটাই, তাহলে এই এটা হচ্ছে কিন্তু একটা বৃত্তের পরিধি, তাহলে এই পরিধি, তাহলে এইটুকু কিন্তু বৃত্তের পরিধি বলা যাচ্ছে, আর এইটুকু ছিল উচ্চতা। তাহলে এই যে ব্যালনের তোমার একটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, এটা কিন্তু বাঁকা, তাই না, এটা বাঁকানো পৃষ্ঠ, নিশ্চয়ই বাঁকানো পৃষ্ঠের ক্ষেত্রফলটা কীভাবে বেড়ে যাবে, এই যে তখন কিন্তু এই যে একটা চোঙ, তাহলে এর উচ্চতা এইচ, এটা এইচ, ঠিক আছে, আর এটা যখন এইভাবে ঘুরানো হচ্ছে, ঠিক আছে, এইভাবে ঘুরানো হচ্ছে, তখন কি হচ্ছে দেখো তো, তখন এইটা কিন্তু একটা পরিধি কাজ করছে, অর্থাৎ এখান থেকে আমরা বক্রপৃষ্ঠটা এরকম, এই যে, অর্থাৎ এটা যদি এইচ হয়, আর এইটার দৈর্ঘ্যকে বলা হয় 2πr, ঠিক আছে, তাহলে ব্যালনের তোমার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এক্ষেত্রে ধরো দৈর্ঘ্য আর প্রস্থ বলতে এখানে 2πr ইন্টু এইচ, অর্থাৎ 2πr এইচ, এত বর্গ একক, এই, তাহলে এটা কিন্তু ব্যালনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে। আর একটা পৃষ্ঠ আছে দেখো, এখানে একটা আছে বৃত্তাকার, দুইটা বৃত্তাকার ক্ষেত্র আছে কিন্তু, তাই না, দুইটা যদি বৃত্তাকার ক্ষেত্র থাকে তার ক্ষেত্রফল তো আমরা অবশ্যই জানি, তাই না, এই যে চোঙের যে বাইরেরটা, তাই না, এই যে উৎপন্নটা, ঠিক আছে, এখানে যে উৎপন্ন হচ্ছে, তাহলে এই যে এখানে দেখো এই পাশেও একটা বৃত্ত, এ পাশে একটা বৃত্ত, তাহলে দুইটা বৃত্তাকার ক্ষেত্র। এবার যখন সম্পূর্ণ তলে ক্ষেত্রফল বলবো, তাহলে এটা কি πr², এটাও কিন্তু πr², ঠিক আছে, তাহলে আমরা যখন সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বলবো, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, ওটা গেল তো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সাথে, নিশ্চয় এটা বুঝে গেছে, আমি বারবার বলছি, দেখো দৈর্ঘ্য যদি এটা হয়, আর এটা প্রস্থ হিসেবে কাজ করছে, কিন্তু এই প্রস্থটা একটা বৃত্তাকার ক্ষেত্র তৈরি করছে, তার মানে একটা পরিধি সৃষ্টি হচ্ছে, সেই জন্য এই পরিধির সাথে উচ্চতা গুণ করলে ওটা বক্রপৃষ্ঠ হয়ে গেল, আর সমগ্র পৃষ্ঠ হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, আর একটা আছে তোমার এই যে πr², কত 2πr², ব্যাস, তাহলে এখান থেকে দেখো 2πr যদি কমন নাও, এইচ প্লাস আর, এত বর্গ একক, সংক্ষেপে আমরা এটা মুখস্থ রাখতে পারবো, ঠিক আছে, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। এবার দেখো আয়তন হচ্ছে কি ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাই তো, আয়তনটা কি, আয়তনটা আমরা জানি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, আয়তনে আমরা তাই বলবো। তাহলে ভূমিতে কি আছে, ভূমিতে ধরো এটা যদি সমবৃত্ত ভূমি বলা হয়, এই যে ভূমির উপর অবস্থিত, তাহলে ভূমিতে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে, তাহলে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এই হয়ে গেল, তাহলে এই গেল আমাদের সূত্রবলী, ঠিক আছে। মোটামুটি আমাদের এই 16.4 অঙ্কের ক্ষেত্রে এই তিনটা জানলেই হয়ে যাবে। এখন আমরা বইয়ের অঙ্কে যাই, ঠিক আছে। আমরা তোমাদের সুবিধার্থে এর আগেও এই অঙ্কগুলো করিয়েছি, আমি তারপরে আবারও করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটার সূত্রগুলো সম্পর্কে আমরা শিখলাম। দেখো বইয়ের অঙ্ক আছে তোমাদের প্রথমেই, বই হিসাবে যেটা আছে 8 দাগ, বইয়ের 8 দাগে দেখো বলা আছে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে। একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য আর আয়তন। তাহলে কি কি দেওয়া আছে দেখো 8 নম্বরে, সাথে সাথে যদি মনে করে ফেলি তাহলে কিন্তু সুবিধা। মনে করি আয়তাকার ঘনবস্তু, ঠিক আছে, আয়তাকার ঘনবস্তুর আমরা একটি এবিসি দিয়ে চিহ্নিত করব। ঘনবস্তুর দৈর্ঘ্যটাকে দিব, ঠিক আছে। দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার,
আর প্রস্থ যদি আমরা দেখি, প্রস্থ যদি বি দিয়ে লিখে আছে 12 মিটার, ঠিক আছে, 12 মিটার। আর উচ্চতা সি দিয়ে যদি আমরা লিখি 4.5 মিটার, দেখো প্রায় সহজে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এবিসি পেয়ে গেলাম। চেয়েছি আছে সমগ্রতলের ক্ষেত্রফল আর কর্ণের দৈর্ঘ্য আয়তন পৃষ্ঠতলের যেটা, ঠিক আছে। তাহলে অতএব পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমগ্রতলের একই কথা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেব। ক্ষেত্রফলে আমরা লিখতে পারি 2 ইন্টু এবি বিসি আর একটা সিসিএ, এত বর্গ মিটার একক দিলাম। তাহলে দেখো মানগুলো আমরা যদি বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে গেল। এখানে দেখো মান শুধু 4.5 গুণ 16, ঠিক আছে, এত বর্গ মিটার। এবার ক্যালকুলেশন করলে ইজি ব্যাপার, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশনটাও শেষ নামে দিই। দেখো এখানে আছে 16 গুণ 12 192, ঠিক আছে, 2 ইন্টু 192, 12 ইন্টু 4.5 54 প্লাস 4.6 গুণ 16 72, ঠিক আছে। তাহলে যোগ হচ্ছে 54 যোগ 636 বর্গ মিটার, ঠিক আছে, 636 বর্গ মিটার। তাহলে এটা গেল পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এবার আসে আমাদের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র দেখো, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √, তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত একক। তাহলে এবার এবিসির মানগুলো আমরা বসিয়ে দেব। এ বলতে আছে যদি 16 মিটার, বিতে আছে 12, সিতে আছে 4.5, ঠিক আছে। এই তাহলে এখানে যা যা আসবে সেটা আমরা করে দেখি। 16 256 144 আর 4.5 স্কোয়ার 20.25 এত একক, ঠিক আছে। তাহলে যোগ 144 যোগ 420.25 যদি বর্গমূল করি তাহলে 20.5, ঠিক আছে, এত মিটার। এত একক ছিল ধরে এখানে মিটার দিয়ে দিতে পারে, যেহেতু যেখান থেকে আমরা মিটার লিখছি মান বসিয়ে দিয়েছি সেখান থেকে মিটার। কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল। আরেকটা আছে আয়তন। আয়তন দেখো খুবই সহজ। আয়তনের সূত্র যদি আমরা বসাই, আয়তন বলতে বোঝাচ্ছে কি এ বি সি ঘন একক। তাহলে এতে আছে 16, 12 আর 4.5, ঠিক আছে, এত ঘন মিটার। তাহলে 16 গুণ 12 গুণ 4.5 8 6 4 ঘন মিটার। খুবই একটা সহজ অঙ্ক, ঠিক আছে। অর্থাৎ এইখানে দেখো সূত্রগুলো সম্পর্কে তোমার ধারণাটা হলে খুব সহজেই অঙ্কগুলো বের করতে পারবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এর পরবর্তীতে যদি আমরা আসি 464 ঘনমিটার। এবার 9 নম্বর অঙ্ক তাকে বলছে দেখো দৈর্ঘ্যবস্তু উচ্চতার অনুপাত দেয়া আছে, ঠিক আছে। আর একটা আছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে অনুপাত আর কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। সেক্ষেত্রে আমরা যেহেতু অনুপাত, হ্যাঁ, ওদের ভিতরে একটা সাধারণ সম্পর্কটাই বলা হয়েছে। সিস্টেমটা কেমন আমি এর আগেও বলেছি কয়েকবার। ধরো একটা দৈর্ঘ্য তোমার 20 আর একটা দৈর্ঘ্য 30, ঠিক আছে। অনুপাত যদি করো তাহলে কত হবে 2:3। তাহলে দেখো 2-এর সাথে 10 নেই, 3-এর সাথেও 10 নেই। এই 10 মানে আমরা যদি এটাকে x ধরি তাহলে 2x আর 3x।
তারপরে তোমরা ক্যালকুলেশন করে এক্স এর মান বের করলে এই যে কত গুণিতক আকারে একটা ভাগ বা গুণ আকারে ছিল সেটা বের হয়ে যাবে। সেই অনুপাত আকারে এখানে দেয়া আছে বলে আমরা একটু এক্স আকারে ধরে নিই, ঠিক আছে। তাহলে মনে করি আয়তাকার ঘনবস্তুর 9 নম্বর, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ মানে হচ্ছে তোমার এখানে দেখো অনুপাত আছে তো 21, তাহলে আমরা 21 এক্স মিটার লিখতে পারি। আয়তাকার ঘনবস্তু যদি আমরা বলি প্রস্থ, ঠিক আছে, প্রস্থর ক্ষেত্রে বি দিয়ে 21 আছে, এবার আছে 16। দেখো বইয়ের অঙ্ক যেহেতু তোমাদের কাছে বই আছে। আর উচ্চতা যদি আমরা দেখি, মানগুলো পেয়ে গেলেই কিন্তু অঙ্ক খুব দ্রুত গতিতে হয়ে যাবে। 12 আছে, আর একটা কর্ণদৈর্ঘ্য দেয়া আছে। তাহলে কর্ণদৈর্ঘ্য মানে √a² + b² c², এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তারপর চেয়েছে কি ঘনবস্তুর তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কর্ণ সমান আমরা জানি শর্ত মতে এখানে কর্ণ দিয়ে এটুকু লিখতে পারো, না লিখতে পারো a² b² আর c², ঠিক আছে। তাহলে শর্ত মতে এই মানটা কিন্তু আছে তোমাদের কি a² b² c² কর্ণ আছে তোমার 87। এই রুট উঠার জন্য কি করব আমরা, বর্গ করব, ঠিক আছে। ভিতরে মান বসিয়ে দেবা 21² + 16x আর একটা আছে +12x, ঠিক আছে, তার স্কোয়ার, সম্পূর্ণটা হলো স্কোয়ার। এই দুই পক্ষে আমরা একটু বর্গ করব, তাহলে রুট উঠে গেল। আর এখানে দেখো 21 হচ্ছে, মানগুলো আমরা একটু ক্যালকুলেশন করি। 441 স্কোয়ার 16 256 x², 144 x², আর এখানে 87 87² 7569, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের দেখো একটু যোগ করে দেখি। 441 256 যোগ 144, এটা হবে 841 x² = 7569, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো x² এটা যদি ভাগ করে দাও 9 আসবে, এটা +-3, আমরা আর মাইনাসটা নিব না, ঠিক আছে, যেহেতু দৈর্ঘ্যপ্রস্থ হবে এই। এবার আমরা দৈর্ঘ্যপ্রস্থ দেখো মানগুলো পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা যদি মুছে দিই, দেখো আবার মুছে দিয়ে আমরা দৈর্ঘ্যপ্রস্থের মানগুলো পেয়ে যাব। হ্যাঁ, এবিসির মানটা পেয়ে যাচ্ছে দেখো। অতএব দৈর্ঘ্য এ = ছিল তোমার 21 × 3 66 মিটার, দৈর্ঘ্য প্রস্থ বি ছিল 16 × 3 48 মিটার, উচ্চতা সি ছিল আছে তোমার 12 × 3 36 মিটার, ঠিক আছে। এই তাহলে যদি এটা মিটার হয়, খেয়াল করো, আমরা যদি মিটার আকারে ধরে নিয়েছি, কিন্তু সব কিন্তু সেন্টিমিটার আছে, তোমরা সব সেন্টিমিটারে লিখবে, ঠিক আছে। যেহেতু বইতে এটা সেন্টিমিটার আছে, 87 সেন্টিমিটার, তো সেই হিসাবে কিন্তু এটা সেন্টিমিটারের মানটা পেয়ে যাব, খেয়াল করবে, ঠিক আছে। আগে তোমরা মিটার না ধরে সব সেন্টিমিটার করে নিবা। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল দেখো, শুধু সূত্র বসায় দাও, ঠিক আছে, তোমাদের বুঝতে আর বেশি সমস্যা থাকবে না। এবি বিসি আর সি এত বর্গ একক। তাহলে আমরা দেখো 2 × যদি বসাই 60 48 48 × 36 36 × 60 এত বর্গ সেন্টিমিটার, খেয়াল করো। তাহলে আমরা এটাগুলো গুণ করে আসি, ঠিক আছে। 66 × 48 আছে তোমার 2 ×
6 8 48 গুণ 36 17 28 আর একটা আছে 36 গুণ 66 66 না, এখানে দেখো আর একটু ভুল হয়ে গেল আমাদের, দ্রুত করতে গিয়ে এই সমস্যা। এখানে 63, সরি 63 হবে, ঠিক আছে। তাহলে দেখো 63 যদি হয়, এই জায়গাটা 63 দিব, ব্যাস। তাহলে আমরা 63 গুণ 48, এটা হবে 3024, ব্যাস। এবার 36 গুণ 63 22 68, এই এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এখন শুধু ক্যালকুলেশন, এছাড়া আর কিছু না। যোগ 1728 যোগ 3024, ঠিক আছে, গুণ 2, অর্থাৎ 140। তাহলে আমাদের মান কিন্তু আমরা কত পেয়ে গেলাম, 140 এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই ছিল অঙ্ক, খুবই সহজ। দেখো, তাহলে এর পরবর্তীতে তোমরা এই সূত্রগুলো অবশ্যই ভালো করে শিখবে। সূত্রগুলো যত মুখস্থ থাকবে তত তাড়াতাড়ি হবে যখন, ঠিক আছে। আমরা সেই এক্সের মানটা পেয়ে গিয়ে সেই মূল সূত্রে বসিয়ে দিয়েছি, খুবই সহজ আছে। তোমরা সূত্রগুলো মুখস্থ করবে, আর কীভাবে আসছে সেটা তো আমরা দেখেছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।